নমস্কার, শুভ সন্ধ্যা। আজকের এই সাংস্কৃতিক মঞ্চ থেকে সর্বপ্রথমে আমি প্রণাম নিবেদন করছি আজকের এই কাঞ্চনপুরের পবিত্র মাটিকে। একই সাথে আমি নমস্কার এবং শুভেচ্ছা জানাবো আজকের এই অনুষ্ঠানের ব্যবস্থাপনার দায়িত্বে আছেন যারা, এবং যারা মঞ্চে উপস্থিত আছেন, দর্শক আসনে যারা উপস্থিত আছেন, সকলকে আমার যথাযোগ্য স্থানে নমস্কার এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আপনাদের সামনে যোগ বিষয়ে কয়েকটি দিক তুলে ধরব। আপনারা প্রত্যেকেই অবগত আছেন যে যোগ শুধুমাত্র ভারতবর্ষ নয়, বহির্ভারতেও যথেষ্ট সাড়া ফেলে দিয়েছে। তবে বর্তমান দিনে মানুষ যোগকে গ্রহণ করছে কেবলমাত্র রোগমুক্তির উপায় হিসাবে। যোগ মানেই বেশিরভাগ মানুষ আমরা বুঝে থাকি যে কেবল যোগাসন, কিন্তু আমি আপনাদের এই মঞ্চ থেকেই বার্তা দেব যে যোগ মানে শুধু আসন নয়, আসন শুধুমাত্র যোগের একটি অঙ্গ, যোগের সম্যক রূপ কিন্তু নয়। তো এই যোগের বিস্তারিত যে দিক আপনাদের সামনে তুলে ধরবার আগে আমি প্রথমেই আপনাদেরকে এই জগৎ সম্পর্কে কিছু ধারণা দিতে চাই, কারণ যোগ এবং জগৎ ওতপ্রোতভাবে সংযুক্ত। তো এখন এই জগতের উৎপত্তিগত অর্থ কি আপনারা জানেন। জগৎ কথাটি এসেছে গম ধাতুর সঙ্গে কি প্রত্যয় যোগ করে। গম মানে গমন করা বা চলা। এখন চলাই যার স্বভাব তাকে আমরা বলছি জগৎ। তাই আমরা যারা এই জগতের পটভূমিকায় দাঁড়িয়ে আছি বা আমরা যারা এই জগতে বাস করছি, প্রত্যেকেই কিন্তু আমরা চলে চলেছি। তা এখন আমরা চাইলেও কিন্তু থেমে থাকতে পারি না, প্রত্যেকেই আমরা চলেছি। এখন প্রশ্ন হচ্ছে, এই চলার সূত্রপাতটা কবে হয়েছিল? না, একটা মানব শিশু যখন সূতিকা গৃহে প্রথম জন্মগ্রহণ করে সেদিন থেকেই তার চলার সূত্রপাত হয়েছিল, এবং তার চলা শেষ হয়েছিল কবে? না, তার মৃত্যুতে। তাহলে সূতিকা গৃহ থেকে আমৃত্যু একটা মানুষের এই যে চলা, এই যে জীবনের ব্যক্তিকাল, এটাকে আমরা বলতে পারি একটা খণ্ড জীবন। এটাকে জীবনের একটা অংশ বলতে পারি। এটাকে আমরা পূর্ণ জীবন কখনই বলতে পারি না, কারণ এই খণ্ড জীবনের আগেও জীবনের অস্তিত্ব ছিল, আবার পরেও জীবনের অস্তিত্ব থাকবে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথাই বলবো, জনম মরম পা ফেলা আর পা তোলা তো ওই পথি, স্মরণ যদি রাখিস তবে প্রতিপদে ভুলবি না। নয়তো শুরু আতুর ঘরে, শেষ নয়তো চিতার পরে, এর আগেও আছে পরেও আছে, এই কথাটাই বুঝে নেবে। অর্থাৎ এর আগেও আছে পরেও আছে, অর্থাৎ একটা খণ্ড জীবনের আগে অনেকগুলো খণ্ড জীবন পেরিয়ে তাকে এখানে আসতে হয়েছে, আবার মৃত্যুর পরে তাকে অনেকগুলো জীবন হয়তো পেতে হতে পারে। সৃষ্টিচক্রের ধারায় যে সূক্ষ্ম পরম চৈতন্য সত্তা থেকে ধাপে ধাপে মানুষের আবির্ভাব হয়েছে, সেই মানুষ আবার প্রতিসঞ্চর ধারায় ফিরে চলেছে সেই পরম সূক্ষ্ম চৈতন্যের পাশে। তখনই একটা সৃষ্টিচক্রের একটা বৃত্ত সম্পূর্ণ হচ্ছে, সেখানেই চলার শেষ, সেখানেই সমস্ত বিষয় তৃষ্ণার নিবৃত্তি, সেখানেই পরম শান্তি। তো এখন আমরা কেন চলবো বা কেন আমরা চলেছি, এর উত্তর খুঁজতে গিয়ে মানুষ দেখলো যে প্রত্যেকটা মানুষ ছুটে চলেছে ধন সম্পদ, পার্থিব যশ খ্যাতি প্রতিপত্তির জন্য। কেন? এগুলোর পেছনে মানুষের একটা সুখের অনুভূতি কাজ করে। শাস্ত্রে বলা হচ্ছে সুখানুরক্তি পরমা জৈবিক, সুখ পাওয়াই জীবের ধর্ম। তাই সুখের জন্য মানুষ ছুটে চলেছে, কিন্তু মানুষ কথা বুঝতে পারে না যে পার্থিব যশ খ্যাতি প্রতিপত্তি মানুষকে সাময়িক বা অল্পক্ষণের সুখ দিতে পারে, তাকে চিরসুখী করতে পারে না। আমরা রসগোল্লা খাচ্ছি, যেই গলার নিচে নেমে যাচ্ছে, সুখ শেষ হয়ে যাচ্ছে। আমরা সিনেমা দেখছি, যাত্রা দেখছি, থিয়েটার করছি, বিভিন্ন অনুষ্ঠানে সামিল হচ্ছি, কিন্তু এই অনুষ্ঠানে সামিল হলেও সেই আমাদের অনুষ্ঠানে যেখানে আমরা যাই না কেন, সেই আনন্দ সুখটা আমাদের ক্ষণস্থায়ী থাকছে। কিন্তু এই কথা আমরা কে না জানি, অনন্ত সুখের পিয়াসী মানব মন কখনোই অল্প সুখে দুষ্ট হয় না। শাস্ত্রে তাই বলা হচ্ছে নাল্পে সুখমস্তি নৈব সুখম, নাল্পে না অল্পে, অল্পে কেউ দুষ্ট হয় না, অনন্ত সুখ পেতে যায়। এই জন্য শাস্ত্রে বলা হচ্ছে সুখম অনন্তম আনন্দম, অর্থাৎ সুখম অনন্তম, সুখটা যখন অনন্ত হয়ে যাচ্ছে, সীমাহীন হয়ে যাচ্ছে, সেটাকে আমরা বলছি আনন্দ। তাই এখানে বাংলা আবিধানিক দিক থেকে সুখ এবং আনন্দের দিকে একটা সূক্ষ্ম পার্থক্য রয়েছে। সুখটা ক্ষণস্থায়ী আর আনন্দটা হচ্ছে অনন্ত সুখকে আমরা কি জানি। এখন অনন্ত সুখ আমরা পার্থিব কোনো সম্পদ থেকে পেতে পারি? এর উত্তরে বলবো যে না, অনন্ত সুখ কখনোই আমরা পার্থিব কোনো সুখ থেকে, পার্থিব কোনো সম্পদ থেকে আমরা পেতে পারি না। অনন্ত সুখ পাওয়া যাবে কেবলমাত্র অনন্ত থেকে। এই অনন্তই হচ্ছেন আনন্দ। অনন্তম সুখম আনন্দম যেমন বলছি, তেমনি আনন্দের সংজ্ঞায় আমরা বলছি যে আনন্দম ব্রহ্ম ইত্যাদি। ব্রহ্ম বা ঈশ্বরী হচ্ছেন সেই আনন্দের প্রতিমূর্তি, তিনি হচ্ছেন আনন্দের মূর্ত বিগ্রহ তথা আনন্দের মূর্তি। তিনি আমাদের মধ্যেই লুকিয়ে আছেন সীমার মাঝে অসীম হয়ে। বিশ্বকবি বলছেন সীমার মাঝে অসীম তুমি বাজা অপর সুর। তিনি আমাদের মধ্যেই রয়েছেন, শুধু তাকে জানতে হবে, তাতে মনকে প্রতিষ্ঠিত করতে হবে।
যেমন একটা ছোট্ট বীজের মধ্যে একটা বিরাট বড় বৃক্ষের পরিচয় লুকিয়ে থাকে, ঠিক তেমনি আমাদের মধ্যে সেই আনন্দের প্রতিমূর্তি লুকিয়ে আছে। যদি আমরা যোগের অনুশীলন করি তাহলে কি হবে, সে আমরা আনন্দে প্রতিষ্ঠিত হতে পারবো। উপনিষদে বলা হচ্ছে সে আনন্দ কোথায় আছে না, আমরা আনন্দ রয়েছে আমাদের মধ্যে। আমরা আনন্দ থেকে এসেছি, আনন্দে আমরা বিধৃত এবং আনন্দে আমাদের লয়। আনন্দাদেব খল্লিমানি ভূতানি জায়ন্তে আনন্দেব জাতানি জীবন। আনন্দ থেকে আমাদের জন্ম, আনন্দে আমরা বিধৃত, আনন্দেই আমাদের লয়। তাই আনন্দে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের ছুটার বা চলা শেষ হয় না। যখনই আমরা আনন্দে প্রতিষ্ঠিত হই, সেইখানেই আমাদের সমস্ত চলা শেষ হয়, সমস্ত বিষয় কৃষ্ণ নিবৃত্তি হয়। এই আনন্দকে পাওয়ার যে রাস্তা, যোগ আমাদের সেই পথই দেখাচ্ছে। তাই যোগের সংজ্ঞায় বলা হচ্ছে শাস্ত্রে সংযোগ ও যোগ ইত্যর্থ জীবাত্মা পালন। তাই যোগ কি করে, আমাদের জীবাত্মাকে পরমাত্মায় প্রতিষ্ঠিত করে, জীবকে শিবের সঙ্গে প্রতিষ্ঠিত করে, মানুষকে ঈশ্বরত্বে প্রতিষ্ঠিত করে, বিন্দুকে সিন্ধুতে পরিণত করে। তাই এই যোগ সম্পর্কে আপনাদেরকে জানানোর আগে যোগের ইতিহাস সম্পর্কে আমি কিছু কথা বলে আমরা যোগের মূল প্রসঙ্গে আসবো। এই যোগের ইতিহাস আজ থেকে প্রায় ৭,০০০ বছর আগে পশুপতি সদাশিব মানব কল্যাণের জন্য যা যা জিনিস দিয়েছিলেন, যোগ হচ্ছে তার মধ্যে অন্যতম। এই যোগ বিজ্ঞানের জনক হচ্ছেন দেব। তারপরে বহু ঋষি মুনি ভারতবর্ষে এসেছিলেন, ঋষি পতঞ্জলি, অষ্টবক্রমণি, যারা যোগ সম্পর্কে বিভিন্ন দিক আমাদের সামনে তুলে ধরেছেন। আর বিংশ শতাব্দীর বুকে কালজয়ী ঋষি যোগ ঋষি শ্রী আনন্দমূর্তিজি তিনি আমাদের কাছে অষ্টাঙ্গিক যোগ তুলে ধরেছেন। সেই অষ্টাঙ্গিক যোগ শুধুমাত্র মানুষের শরীরকে সুস্থ রাখে না, মনকে সমস্ত রকম চাপ থেকে মুক্ত রাখে এবং আমাদের মনের শক্তি বাড়িয়ে মনকে আত্মাতে এবং আত্মাকে পরমাত্মায় প্রতিষ্ঠিত করবার পূর্ণ রাস্তা তিনি দেখিয়ে গেছেন। তো এই যে যোগ, আনন্দমার্গের যোগ, এই যোগবিজ্ঞানের রূপরেখা তৈরি হয়েছে মূলত মস্তিষ্ক এবং স্নায়ুকেন্দ্রকে কেন্দ্র করে। তো এখন প্রশ্ন হচ্ছে, আমাদের যে এই মেরুদণ্ড, এই মেরুদণ্ডের ভিতরে 3টে নাড়ি চলে গেছে। মাঝখানে চলে গেছে সুষুম্নাকাণ্ড, আর বাম দিকে ইড়া, ডান দিকে পিঙ্গলা। ইড়া, পিঙ্গলা এবং সুষুম্না 3টে নাড়ি আমাদের এই মেরুদণ্ডের ভিতরে প্রভাবিত হয়েছে এবং তারা যে যে জায়গায় মিলিত হয়েছে সেই সেই জায়গাগুলোতে এক একটা পয়েন্ট তৈরি হয়েছে। দর্শনের ভাষায় এই পয়েন্টগুলোকে আমরা বলছি প্লেক্সাস বা চক্র। একদম নিচের দিক থেকে উপরের দিকে যদি আমরা উঠি, দেখবো প্রথমেই রয়েছে মূলাধার চক্র, তার একটু উপর রয়েছে স্বাধিষ্ঠান, তার উপর রয়েছে মণিপুর, তার উপরে রয়েছে অনাহত এবং গলার কাছে রয়েছে বিশুদ্ধ, তারপরে রয়েছে আজ্ঞা চক্র, আর উপরে রয়েছে সহস্রার এবং গুরু চক্র। তো এই 8টি চক্র রয়েছে। এই 8টি চক্র হচ্ছে আমাদের মানব শরীরের ভেতরে যত গ্রন্থি, উপগ্রন্থি, দেহ আকারের নিয়ন্ত্রণ। যেমন আমরা রিমোট দিয়ে টিভির বিভিন্ন চ্যানেল আমরা টিউন করতে পারি, ঠিক তেমনি এই চক্রগুলো আমাদের সমস্ত গ্রন্থি, উপগ্রন্থি নিয়ন্ত্রণ বিন্দু মাত্র। আমরা এই উপগ্রন্থি, গ্রন্থিগুলোর থেকে হরমোন ক্ষরণের উপরে আমাদের শরীর মনে বিভিন্ন ধরনের ব্যাধি, রোগ, মনের স্থিরতা, অস্থিরতা, মানসিক চাপ ইত্যাদি নানান কিছু নির্ভর করে। তাই আমরা যদি এই চক্রগুলোকে নিয়ন্ত্রণ করতে পারি, গ্রন্থিগুলোর যদি হরমোন ক্ষরণকে নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের সমস্ত বৃত্তিকে আমরা মনের নিয়ন্ত্রণে আনতে পারবো, মনের ক্ষমতা বৃদ্ধি করতে পারবো, মনকে একাগ্র করতে পারবো এবং সর্বোপরি মনকে আত্মায় প্রতিষ্ঠা করতে পারবো। তো এখন প্রশ্ন হচ্ছে, প্রথমে আমরা আসবো মূলাধার চক্র। নামটা শুনে বুঝতে পারছি, মূল আধার স্তর, অর্থাৎ এটাকে আমরা বলছি মেন স্ট্রিম। মানব জীবনের মৌলিক ইচ্ছা এবং আকাঙ্ক্ষার বেতন হচ্ছে এই চক্রটা। এই চক্রে মানব দেহের সমস্ত স্থূল থেকে সূক্ষ্ম, সূক্ষ্মতর সমস্ত ভাবনা চিন্তা এই চক্র থেকে প্রসারিত হচ্ছে। এই চক্রে মোট 4টি বৃত্তি অবস্থান করছে: অর্থ, কাম, কাম বলতে কি ফিজিক্যাল লঙ্ঘন, অর্থাৎ আমাদের দৈহিক চাহিদা, অর্থাৎ অন্ন, বস্ত্র, চিকিৎসা এবং শিক্ষা প্রভৃতি পাওয়ার জন্য আমাদের যে দেহগত যে চাহিদা বা দেহগত যে বাসনা, এটাকেই বলা হচ্ছে ফিজিক্যাল লঙ্ঘন বা কাম। এরপর হচ্ছে অর্থ। অর্থ বলতে কি সাইকিক লঙ্ঘন, অর্থাৎ আমাদের যশ, খ্যাতি, প্রতিপত্তি পাওয়ার জন্য আমাদের যে মানসিক বাসনা। এরপরে হচ্ছে সাইকো স্পিরিচুয়াল লঙ্ঘন, যেটাকে বলা হচ্ছে ধর্ম, অর্থাৎ জাগতিক এবং মানসিক সম্পদ পাওয়ার পরেও যখন মন আনন্দকে পেতে চায়, ঈশ্বরকে পেতে চায়, অর্থাৎ এইটাকে বলা হচ্ছে সাইকো স্পিরিচুয়াল লঙ্ঘন, অর্থাৎ মানস আধ্যাত্মিক বাসনা। এরপরে হচ্ছে স্পিরিচুয়াল লঙ্ঘন, যেটাকে বলা হচ্ছে মোক্ষ। মোক্ষ বলতে কি না, সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়ে মানুষ যখন সে পরমাত্মাকে জানতে যায় এবং তাতেই মন প্রতিষ্ঠিত করতে চায়, এটা কি বলা হচ্ছে স্পিরিচুয়াল লঙ্ঘন বা এই 4 প্রকার বৃত্তি মূলাধার চক্র থেকে উৎসাহিত হচ্ছে। এই মূলাধার চক্রের একটু উপরে অবস্থান করছে স্বাধিষ্ঠান চক্র। এই স্বাধিষ্ঠান চক্রটা কি না, এই স্বাধিষ্ঠান চক্রটাকে আমরা যৌন চক্র বলতে পারি। এখানে
এই স্বাধিষ্ঠান চক্র নিয়ন্ত্রণ করছে মূলত দুটি গ্রন্থিকে, একটি হচ্ছে গোনাডস এবং আরেকটি হচ্ছে প্রোস্টেট। মানবদেহের দুটি খুব গুরুত্বপূর্ণ গ্রন্থি। তখনই বলি এই গ্রন্থিগুলোর থেকে, গ্রন্থিগুলো এক একটি এন্ডোক্রাইন গ্ল্যান্ড বা অন্তঃক্ষরা গ্রন্থি। এই গ্রন্থিগুলো থেকে কখনো প্রত্যেকটি মানুষের কখনো স্বাভাবিক হরমোন সিক্রেট হচ্ছে, কখনো ওভার সিক্রেট হচ্ছে, কখনো আন্ডার সিক্রেট হচ্ছে। এই হরমোন সিক্রেশনের উপরে মানুষের বিভিন্ন ঋতু, চিন্তা ভাবনা সমস্ত কিছু নির্ভর করছে। তো এই গোনাডস গ্রন্থিকে আমরা বলছি যৌন গ্রন্থি। গ্রীষ্মপ্রধান দেশে 10-12 বছর বয়সে, আর শীতপ্রধান দেশে একটু বেশি বয়সে 14-15 বছর বয়সে এই গ্রন্থিগুলো কাজ করা শুরু করে। যে মুহূর্তে এই গ্রন্থিগুলো কাজ করা শুরু করে সেই মুহূর্ত থেকে মানুষের সঙ্গে বস্তুগত একটা পারস্পরিক অ্যাটাচমেন্ট তৈরি হয়, নারী পুরুষের প্রতি শারীরিক আকর্ষণ তৈরি হয়, লজ্জাবোধ তৈরি হয়, সাইনেস। যে মুহূর্তে এটা বিকশিত না হচ্ছে, একটা শিশু বিবস্ত্র অবস্থায় ঘুরে বেড়াচ্ছে, নগ্নকে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু গোনাডস বিকশিত হওয়ার পরেই তাকে জামা কাপড় না দিয়ে বাড়িতেও বাইরে করতে পারে না, অর্থাৎ তার মধ্যে তখন সাইনেসটা চলে আসছে। গোনাডস বিকশিত হয়ে তার মধ্যে লজ্জা বৃত্তিটা তৈরি হয়। এছাড়াও তার মধ্যে কর্তব্যপরায়ণতা আসে, বাবা মা, বন্ধু বান্ধব, স্কুলের প্রতি, শিক্ষক মাস্টারের প্রতি তার একটা দায়বদ্ধতার জায়গা তৈরি হয়। তার মধ্যে ন্যাশনাল মাইন্ড তৈরি হয়, বিকাশশীল মানসিকতা তৈরি হয়। আর যদি গোনাডস গ্রন্থি কম বিকশিত থাকে তাহলে কি হয়, সেই মানুষের মধ্যে একটা অসামাজিক ক্রিয়াকলাপ বৃদ্ধি পায়। সে অনেক বিভিন্ন বন্ধু বান্ধবদের প্রতি তার নানা রকম সামাজিক কুকর্ম অপকর্ম ছড়ানো থাকে। আর গোনাডস যদি অতি সক্রিয় হয় তাহলে মানুষটা মহামানব পরিণত হয়ে যাবে, তার জাগতিক প্রেমটা বিশ্বপ্রেমে পরিণত হবে। আমরা দেখেছি নেতাজি সুভাষচন্দ্র বোস, প্রভৃতি মহাপুরুষদের ক্ষেত্রে পারিবারিক গণ্ডি কোনোরকম তাদের বাধা তৈরি করতে পারে। ক্ষুদ্র পরিবারের গণ্ডি পেরিয়ে তারা বৃহত্তর স্বার্থে নিজেদের জীবন উৎসর্গ করতে পেরেছিলেন, তার কারণ তাদের গোনাডস ছিল অতি সক্রিয়। এরপরেই আমরা আসবো প্রোস্টেট। প্রোস্টেট গ্রন্থিটা কি? প্রোস্টেট গ্রন্থিটা গোনাডসের ঠিক একটু উপরে অবস্থিত প্রোস্টেট গ্ল্যান্ড। এই প্রোস্টেট গ্ল্যান্ড থেকে এই গ্রন্থিটার কাজ হচ্ছে ধাতুগত হরমোন নিঃসৃত করে প্রাণ বা বংশগতির প্রক্রিয়াকে বজায় রাখা। এই প্রোস্টেট গ্রন্থি তখনই কাজ করতে পারে যখন উপযুক্ত টেস্টোস্টেরন এই গ্রন্থিতে সাপ্লাই হয়। যদি উপযুক্ত টেস্টোস্টেরন প্রোস্টেট গ্রন্থিতে সাপ্লাই না হয় তাহলে কিন্তু এই গ্রন্থি কাজ করতে পারে না। ধীরে ধীরে প্রোস্টেটের নানা সমস্যা আছে। বর্তমান পরিসংখ্যান বলছে 30%, 100 ভাগের প্রায় 30% মানুষ প্রোস্টেটের সমস্যায় ভুগছে, প্রোস্টেট ক্যান্সারে ভুগছে। এই প্রোস্টেট গ্রন্থির ত্রুটি দূর করার জন্য আনন্দমার্গের যোগবিজ্ঞানে রয়েছে এক সুন্দর একটি যোগনিত্য তাণ্ডব। তাণ্ডবের অন্যান্য 52টি রোগের উপশম ঘটে। তো এই তাণ্ডব যদি নিয়মিত অভ্যাস করে তার প্রোস্টেট গ্রন্থির কোনো সমস্যাই থাকবে না। এরপরে আমরা বলবো যে প্রোস্টেট গ্রন্থি থেকে ইনফেকশন, তৃষ্ণা, বিষা ইত্যাদি নানা রকম প্রোস্টেট গ্রন্থি থেকে কিন্তু মানসিক দুঃখগুলো তৈরি হয়। এরপরে আমরা আসবো মণিপুর চক্র, যেটা আমাদের নাভিতে অবস্থান করছে। সমস্ত নারী কেন্দ্রবিন্দু থেকে আমরা নাভি চক্র বলতে পারি। দুটো প্রধান গ্রন্থি, প্যানক্রিয়াস বা অগ্নাশয় এবং অ্যাড্রিনাল, এই দুটো গ্রন্থি নিয়ন্ত্রণ হচ্ছে মণিপুর চক্র। এছাড়াও দুটো দেহ অর্গান আছে, একটা লিভার এবং আরেকটা হচ্ছে আমাদের স্টোমাক। এই দুটো দেহ অর্গানের নিয়ন্ত্রণ হচ্ছে মণিপুর চক্র। প্রথমে আমরা আসবো মণিপুর চক্রে প্যানক্রিয়াস। এই প্যানক্রিয়াস থেকে মূলত ইনসুলিন, গ্লুকানন ইত্যাদি সিক্রিয়েট হয়। এগুলো খাদ্যস্থ শর্করাকে পৃথক করে লিভারের মধ্যে সঞ্চিত রাখে, যাতে করে রক্তে না মিশে যায়, অর্থাৎ ডায়াবেটিক প্রতিরোধ করতে সাহায্য করে। কিন্তু কোনো কারণে ইনসুলিন সিক্রিয়েট কমে গেলে, অগ্নাশয় ত্রুটির ফলে সেখান থেকে বিটাকোষ থেকে পর্যাপ্ত ইনসুলিন সিক্রিয়েট না হলে ওই ইনসুলিন কী করে না খাদ্যস্থ শর্করাকে আলাদা করতে পারে না, ফলে শর্করা মিশে যায় এর সঙ্গে এবং দুধের ডায়াবেটিক রোগ দেখা যায়। বর্তমান দিনে 70 থেকে 80% ডায়াবেটিকের পেশেন্ট দেখা যায়। এমনকি 25-30 বছর বয়সে ছেলেমেয়েদের ক্ষেত্রেও ডায়াবেটিক বা সুগারে আক্রান্ত হয়ে যাচ্ছে। এবং এই সুগারটা খুব প্রাণঘাতী, সাইলেন্ট কিলার বলা হয়। তাই এই সুগারকে যথেষ্ট নয়। এই সুগারকে কন্ট্রোল করতে গেলে এরপরেই রয়েছে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ গ্রন্থি, যেটা আমরা বলছি অ্যাড্রিনাল। এই অ্যাড্রিনাল গ্রন্থি দুটো হরমোন নিঃসরণ হচ্ছে, একটা হচ্ছে কর্টিসল আর একটা হচ্ছে অ্যাড্রিনালিন। কর্টিসল হরমোনটা আমাদের ইমিউনিটি পাওয়ারকে মজবুত করে, আর অ্যাড্রিনাল গ্ল্যান্ডটা কি করছে না কোনো বিপদ বা কোনো অসম্মানজনক পরিস্থিতির আবির্ভূত হলে এই অ্যাড্রিনাল গ্ল্যান্ডটা কি করছে তাদের বিপদের সঙ্গে লড়তে অথবা সেখান থেকে পালিয়ে ফাইট অর ফ্লাইট এই সংবেদনকে আমাদের ডিসাইড করতে সাহায্য করে। যদি অ্যাড্রিনাল তৎক্ষণাৎ যদি স্টিমুলেটেড না হয়ে অ্যাড্রিনাল সিক্রিয়েট না করে তাহলে একটা মানুষের হার্ট অ্যাটাক হতে পারে, স্ট্রোক হতে পারে, একটা মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই এই অ্যাড্রিনাল গ্ল্যান্ড এবং প্যানক্রিয়াস ছাড়াও আরও লিভার এবং স্টোমাক বলে দুটি অর্গানকে নিয়ন্ত্রণ করে কিন্তু এই মণিপুর চক্র।
লিভার থেকে পর্যাপ্ত বাইল সিক্রিয়েট হয়ে আমাদের খাদ্যবস্তু হজম করতে সাহায্য করে। এটা এক ধরনের এনজাইম। যদি এই এনজাইমের সিক্রিয়েশন বন্ধ হয়ে যায় তাহলে আমাদের খাদ্যবস্তু হজম হবে, শরীরে অ্যাসিড বা গ্যাসের প্রভাব পড়বে এবং ধীরে ধীরে অজীর্ণ রোগ তৈরি হবে। তাই অজীর্ণ, গ্যাস, অম্বল এই ধরনের রোগগুলোকে জয় করতে গেলে আমাদের লিভার থেকে যে পর্যাপ্ত এনজাইম সিক্রিয়েট হয় তার জন্য আমাদেরকে সচেষ্ট হতে হবে। তার জন্য আমাদের আনন্দমার্গের গোমুখাসন, ময়ূরাসন এগুলো কিন্তু এবং জানুসিক আসন, এই আসনগুলো হচ্ছে আনন্দমার্গের অন্যতম গুরুত্বপূর্ণ আসন। এগুলো আমরা অভ্যাস করলে আমরা আমাদের মণিপুর চক্রকে এবং তার সম্পর্কিত যে অগ্রাশয় এবং আমাদের লিভার, পাকস্থলী এবং অ্যাড্রিনাল গ্রন্থি কিন্তু মজবুত করতে পারি। এর উপরে রয়েছে থাইমাস গ্রন্থি। বর্তমানে থাইমাস গ্রন্থি যেটাকে আমরা বলি এটা অবস্থান করছে আমাদের অনাহত চক্রে। এই থাইমাস গ্রন্থি বর্তমানে বিজ্ঞানীদের কাছে অত্যন্ত আশ্চর্যের একটি গ্রন্থি। এই থাইমাস গ্রন্থি থেকে যে হরমোনটা নিঃসৃত হয় সেটাকে আমরা বলি থাইমোসিন। এই থাইমোসিন হরমোন আমাদের শরীরে ইমিউনিটি পাওয়ারকে তৈরি করতে সাহায্য করে। আর সবথেকে একটা গুরুত্বপূর্ণ থাইমোসিনের কাজ হচ্ছে ক্যান্সার প্রতিরোধ করা। বিজ্ঞান বলতে প্রত্যেক মানুষের শরীরে ক্যান্সারের চাপ আছে। এই থাইমাস গ্রন্থি থেকে পর্যাপ্ত পরিমাণে থাইমোসিন সিক্রিয়েট হয়ে ক্যান্সারের চাপকে প্রতিরোধ করতে সাহায্য করে। কোনো কারণে থাইমোসিন পর্যাপ্ত সিক্রিয়েট না হলে ক্যান্সারের চাপ আমাদের শরীরে তৈরি যায়। তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, ক্যান্সারকে প্রতিরোধ করতে থাইমাস গ্রন্থিকে মজবুত রাখার দায়িত্ব আমাদের প্রত্যেকের। এবার এই থাইমাস গ্রন্থি মানসিক দিক থেকে আমাদের জীবন হেল্প করে। তা দয়া, মায়া, প্রেম, প্রীতি, ভালোবাসা, পিতৃস্নেহ, মাতৃস্নেহ, ভাই বোনের প্রতি যে স্নেহ, ভালোবাসা সবকিছুই আর সেই থাইমাস গ্রন্থি থেকে উৎসাহিত করে। যদি থাইমাস দুর্বল হয়ে যায় তাহলে মানুষের মধ্যে নিষ্ঠুর স্বভাব, তার মধ্যে ক্রুয়েলটি চলে আসবে। আমরা জানি যে সাপ বা কুমির এরা নিজের সন্তানকে পর্যন্ত খেয়ে নেয়, কারণ এদের শরীরে থাইমাস গ্রন্থি অনুপস্থিত। থাইমাস গ্রন্থিকে আমরা হৃদয় গ্রন্থি বলি। এই গ্রন্থি যদি কারো শরীরে অনুপস্থিত থাকে কিংবা উপস্থিত থাকলেও এই গ্রন্থি থেকে যদি পর্যাপ্ত হরমোন সিক্রিয়েট না হয় তাহলে মানুষটা বা সেই পশুটা বা সেই প্রাণীটা প্রচণ্ড পরিমাণে নির্দয় হয়ে তার সন্তানের প্রতি, তার স্ত্রী বা তার অন্যান্য পরিবার পরিজনের প্রতি তার সামান্যতম মমত্বের মধ্যে থাকবে না। তাই থাইমাসকে মজবুত করতে গেলে আমাদের ভাবাসন, জ্ঞানাসন, তাণ্ডব এই ধরনের যোগবিদ্যার অভ্যাস করাটা খুবই জরুরি। এরপরে আমরা আসবো বিশুদ্ধ চক্র। বিশুদ্ধ চক্র, এই বিশুদ্ধ চক্র মূলত দুটি গ্রন্থি নিয়ে, একটা হচ্ছে থাইরয়েড এবং প্যারাথাইরয়েড। এই গ্রন্থি দুটি শ্বাসনালীর সামনে প্রজাপতির মতো আকৃতি বিশেষ করে থাকে। এই থাইমাস গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন সিক্রিয়েট হয় এবং প্যারাথাইরয়েড গ্রন্থি থেকে প্যারাথাইরক্সিন হরমোন সিক্রিয়েট হয়। আমরা জানি থাইরয়েড গ্রন্থি আমাদের দিকে তাপ, শক্তি, বিপাক প্রক্রিয়া ইত্যাদিকে নিয়ন্ত্রণ করে। এই থাইরয়েড গ্রন্থি যদি পর্যাপ্ত পরিমাণে সিক্রিয়েট হয় মানুষের বুদ্ধিবৃত্তি, মানুষের গ্রোথ সব কিছু স্বাভাবিক হয়। কিন্তু যদি থাইরক্সিন কম পরিমাণে সিক্রিয়েট হয় তাহলে মানুষের মধ্যে হাইপোথাইরয়েডিজম, থাইরয়েড রোগ দেখা যায়। শরীরে স্নায়ু বৈকল্য দেখা যায়, অনিদ্রা রোগ আসবে, খিটখিটে মেজাজ হয়ে যাবে। আর যদি থাইরয়েড গ্রন্থি থেকে যদি ওভার সিক্রিয়েট হয় তাহলে মানুষের শরীরে প্রচণ্ড স্থূল হয়ে যাবে, মোটা হয়ে যাবে। সেখানেও কিন্তু অনিদ্রা, স্থূলত্ব, ডায়াবেটিক ইত্যাদি নানান ধরনের রোগ বসে দেখা যায়। আর প্যারাথাইরয়েডের প্রবলেম থেকে আসে মানুষের মধ্যে কলহপ্রিয়তা। যদি প্যারাথাইরক্সিন যদি পর্যাপ্ত পরিমাণে সিক্রিয়েট না হয় বা প্যারাথাইরয়েড ত্রুটি দেখা যায় আমাদের শরীরে তাহলে কিন্তু সেই মানুষটা প্রচণ্ড পরিমাণে কলহপ্রিয় হয়ে উঠবে, অন্যের সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া করার মানসিকতা থাকে। পিটুইটারি গ্রন্থি, এই পিটুইটারি গ্রন্থি অবস্থান করছে হাইপোথ্যালামাসের ঠিক নিচে। এই পিটুইটারি গ্রন্থিকে আমরা বলছি মাস্টার গ্ল্যান্ড। এই গ্রন্থির অনেকগুলো এই গ্রন্থি হরমোন সিক্রিয়েট হয়, যেমন এসিডিএইচ বা স্ট্রেস হরমোন, পিএসএইচ, গ্রোথ হরমোন ইত্যাদি অনেক হরমোন হয়। কিন্তু এই স্ট্রেস বর্তমান দিনে আমরা দাম্পত্য জীবনে, পারিবারিক জীবনে, কর্মজীবনে, সমাজ জীবনে নানান চাপের সম্মুখীন হই আমরা। তারপরে কি হয়, এই স্ট্রেস হরমোন সিক্রিয়েট হয়। এই স্ট্রেস হরমোনটা সিক্রিয়েট হয়ে গিয়ে আমাদের কি করে না, আমাদের একেবারে অ্যাড্রিনালকে নিচের দিকে নেমে গিয়ে অ্যাড্রিনালকে ধাক্কা হয়। ওখান থেকে কর্টিসল হরমোনকে নিঃসৃত করে ব্লাডে মিশিয়ে দেয়। আর ব্লাডে মিশে গেলে কর্টিসলটা আমাদের ব্লাডের মধ্যে যে সেলকণিকাগুলো থাকে সেই সেলকণিকাগুলো ধীরে ধীরে মরতে শুরু করে। তারপরে আমাদের প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং স্ট্রেস তৈরি হবে মনের মধ্যে বিশাল মেলা। এর ওপরে রয়েছে পিনিয়াল গ্ল্যান্ড। পিনিয়াল গ্ল্যান্ডটা আমাদের ব্রেনের মধ্যে অবস্থান করে, ছোট্ট একটা মাথার দ্বারা এটাকে বলা হচ্ছে স্পিরিচুয়াল গ্ল্যান্ড। এই গ্ল্যান্ড থেকে দুটো হরমোন তৈরি হয়, একটা সেরাটোনিন আর একটা মেলাটোনিন। সেরাটোনিন হরমোন আমাদের দিনের যাবতীয় কাজকর্ম করতে বাধ্য করে। আমরা দৌড়ঝাঁপ করছি, পরিশ্রম করছি, কাজকর্ম করছি, সেরাটোনিনের কথা বলি। কিন্তু সূর্যাস্তের পর সেরাটোনিনের ধরন যেই কমে গেল, মেলাটোনিনের ধরনটা বেড়ে গেল। এই মেলাটোনিন হরমোনটা আমাদের মানসিক অশান্তির কারণ, আমাদের ঘুমাতে সাহায্য করে। আজকে বহু মানুষ ইনসমনিয়া রোগে ভুগছে, রাতে ঘুম আসছে,
হার্টকে গ্রোথ করেছে, হার্টের সমস্যা আছে। তাই মেলাটোনিন সিক্রিয়েশনটা পর্যাপ্ত হচ্ছে না, পরিমাণ হচ্ছে না। আর মেলাটোনিন পর্যাপ্ত পরিমাণে হলেও সেটা পিটুইটারি সংস্পর্শে, স্ট্রেস হরমোনের সংস্পর্শে আসা মাত্র সেটা ধ্বংস হয়ে যায়। এই জন্য বলা হয় মেলাটোনিন বা স্পিরিচুয়াল নেকটার ইজ বার্নড আউট অ্যাট পিটুইটারি। পিটুইটারি গ্ল্যান্ডের সান্নিধ্যে, স্ট্রেস হরমোনের সান্নিধ্যে এটা পুরো ছাই হয়ে যায়। সুতরাং আর নিম্নস্থ বলতে কিন্তু উন্নীত করতে পারে না। তাই মেলাটোনিনের ক্ষরণ আমাদের কমে যাচ্ছে স্ট্রেস হরমোনের কারণে। তাই কীভাবে আমরা স্ট্রেসকে কন্ট্রোল করব তার জন্য রয়েছে আনন্দবাগের ধ্যান সাধনা। এই ধ্যান সাধনায় দেখা গেছে যে একটা সুস্থ মানুষ যারা ধ্যান কন্ট্রোলে অভ্যাস করেন না, ইলেকট্রোএনসেফালোগ্রাফ যন্ত্র যখন তাদের মাথায় বসানো হচ্ছে, ব্রেনের তরঙ্গদৈর্ঘ্য মাপার এই যন্ত্রটা, দেখা গেছে একটা মানুষের মধ্যে গামা ওয়েভ, অর্থাৎ তার যে ব্রেনের যে তরঙ্গদৈর্ঘ্যটা সেকেন্ডে প্রায় 25 থেকে 70 বার, 1 সেকেন্ডে 25 থেকে 70 বার তরঙ্গ হচ্ছে, তার মানে কত স্পিড। এরপর সাধনা প্রক্রিয়ার মধ্যে যে প্রবেশ করছে, ওই গামা ওয়েভটা ধীরে ধীরে বিটা ওয়েভে পরিণত হচ্ছে, সেকেন্ডে 8 থেকে 15 বার। তারপরে ধীরে ধীরে বিটা থেকে আলফা পরিণত হচ্ছে, সেকেন্ডে 8 বার। তারপর সেখান থেকে যাচ্ছে বিটাতে, সেখানে হয়ে যাচ্ছে সেকেন্ডে 4 বার। তারপরে ডেল্টাতে পরিণত হচ্ছে, হয়ে যাচ্ছে, তারপর সেখানে সেকেন্ডে 1 বার। আরও যখন সাধনা সময় হয়ে যাচ্ছে, ধীরে ধীরে প্রবেশ করছে, তখন ডেল্টাটা ধীরে ধীরে মানসিক তরঙ্গটা একদম আধ্যাত্মিক তরঙ্গের সঙ্গে সমন্বয় হয়ে যাচ্ছে। এটা হচ্ছে সাধনা একদম চরম আনন্দময় অবস্থা। আমাদের আনন্দময় অষ্টাঙ্গিক যোগ, এই যোগ সাধনা অভ্যাস করলে পরে মানুষ ধীরে ধীরে শুধুমাত্র রোগমুক্তির উপায় নয়, উপায় হিসাবেই যোগ কাজ করবে, তার সঙ্গে মনের শক্তি বাড়বে। এবং বলে রাখি যে এই যে যখন একদম ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ উৎপন্ন হচ্ছে, প্রচণ্ড মনের শক্তি বেড়ে যাচ্ছে, তাই এই যোগ সাধনা আমাদের সবার শারীরিক কল্যাণের জন্য বা আনন্দকে আমাদের সামনে নিয়ে গেছেন। আপনারা যারা এই যোগ সাধনা শিখতে চান, আমাদের যারা বিশেষ প্রশিক্ষক রয়েছেন তাদের কাছ থেকে এই যোগটা শিখে নিতে পারেন এবং শেখার জন্য কোনো পয়সা দিতে হবে না। এই যোগ